হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবায়ালানে। আজকের ক্লাসে তোমাদের এনএম জেএনএমের জন্য প্রায় 60খানা কোশ্চেন নিয়ে এসেছে, যেখানে ক্যাটাগরি 1-এর 40খানা এবং ক্যাটাগরি 2-এর 20খানা প্রশ্ন রয়েছে। এর আগে তোমাদেরকে এনএম জেএনএমের ওপর অনেক ভিডিও দিয়েছি। সমস্ত ভিডিও তোমরা এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট চেক করলে ওখান থেকে পেয়ে যাবে। ওখানে তোমাদেরকে কিছু নিজে কোশ্চেন আনসার সেট বানিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম, এছাড়াও কিছু মক টেস্টের ভিডিও দিয়েছিলাম, কিছু টপিক ওয়াইজ ভিডিও দিয়েছিলাম এবং এইগুলো যে করাচ্ছি তোমাদের সাতরা পাবলিকেশনের এনএম জেএনএম অর্গানাইজার বুক থেকে করাচ্ছি। তো এই বইটা থেকে তোমাদের কাছে অনেকের কাছেই এই বইটা হ্যান্ডবুক হিসেবে থাকে, তো যাদের কাছে আছে তারা বই থেকে প্র্যাকটিস করতে পারো, আর যাদের কাছে নেই তাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নগুলো বারে বারেই পরীক্ষাতে দেখা যায়, তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো এবং এই সেটটা থেকে কতগুলো আনসার নিজেরা করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও। তো স্টার্ট করছি ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মহামারী হলো, মহামারী কি? যেসব রোগ সহজেই সংক্রামিত হয় না, যে সমস্ত রোগ সহজে সংক্রামিত হয়, তারপরে এটা রয়েছে যে সমস্ত রোগ সহজে সংক্রামিত হয় না, তারপর এটা রয়েছে যেসব রোগ বাহক দ্বারা সংক্রামিত রোগ হয়। অপশন ডি এটা রয়েছে যেসব রোগ বাহক দ্বারা সংক্রামিত হয় না। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এখানটায় অপশন এটা হয়ে যাবে, যেসব রোগ সহজেই সংক্রামিত হয় এবং এটা কিন্তু বিশাল একটা অঞ্চল জুড়ে এই রোগগুলো ছড়িয়ে পড়ে। অঞ্চল ঠিক বলা যায় না, বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে, তো সেই জন্য এটাকে বলা হয় মহামারী বলা হয় বা এন্ডেমিক রোগ বলা হয়। যেমন ধরো এই করোনা ভাইরাস যে রোগটা হয়েছিল, কলেরা রোগ একসময় মহামারীর আকার ধারণ করেছিল, এগুলো মহামারী। এর পরে রয়েছে দেখো কোনটি সংক্রামক মহামারী, এর মধ্যে কোনটা সংক্রামক মহামারী? চারটে অপশন রয়েছে দেখো, যক্ষা, করোনারি হৃদরোগ, জাপানি মিনামাটা রোগ আর করোনা। এর মধ্যে দেখো তাহলে এক্ষুনি তোমাদেরকে এই উত্তরটা বললাম, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে করোনা। করোনা এটা কিন্তু সংক্রামক মহামারী, মানে একজনের থেকে আরেকজনের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে, কারণ এগুলো বাতাসে যে ড্রপলেট থাকে সেই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, সেজন্য এটা খুব সংক্রামক রোগ। এর পরেরটা রয়েছে দেখো, কোন জীবাণু সংক্রমণে কালাজ্বর রোগটা হয়? অপশনগুলো রয়েছে দেখো, লিশম্যানিয়া ডোনোভানি, প্লাজমোডিয়াম ভাইরাস, রাইবো ভাইরাস, এইচআইভি ভাইরাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে লিশম্যানিয়া ডোনোভানি। এর জন্যই এর সংক্রমণের কারণেই কালাজ্বর রোগ দেখা যায়। প্লাজমোডিয়াম ভাইরাসের জন্য ম্যালেরিয়া রোগ দেখা যায়। আর এইচআইভি ভাইরাস এডস রোগের যে ভাইরাসটা সেটাকে এইচআইভি ভাইরাস বলা হয়। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের কম ক্ষরণের জন্য হয়? ডায়াবেটিস ইনসিপিডাস বা এটাকে বহুমূত্র রোগ বলা হয়, ইনসুলিন, গ্লুকাগন, টেস্টোস্টেরন, এডিএইচ। বহুমূত্র রোগ এটা হয় এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রভাবে। এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা আমাদের যে বৃক্কীয় নালিকা রয়েছে, বৃক্কীয় নালিকাতে জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। তো বৃক্কীয় নালিকাতে যেহেতু জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে, সেই জন্য হচ্ছে যখন এডিএইচ এর ক্ষরণ কমে যায় তখন বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণও ঠিকঠাক হয় না, তো তখন জলগুলো মূত্ররূপে দেহের বাইরে বেরিয়ে যায় এবং মানে প্রয়োজনের অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে যায় এবং রোগীকে বারে বারে মূত্রত্যাগ করতে যেতে হয়। এই রোগটাকেই বলা হয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। আর রয়েছে দেখো অপশন, এর মধ্যে ইনসুলিনের কম ক্ষরণের ফলে যে রোগটা হয় সেটাকেও ডায়াবেটিস বলা হয়, সেটার নাম ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। এই দুটো গুলিয়ে যায় অনেক স্টুডেন্টেরই, তো এটা মনে রাখার একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ইনসুলিনের প্রভাবে যে ডায়াবেটিসটা হয় সেটাকে বলা হয় মধুমেহ, ঠিক আছে, মধুমেহ। এবার এই মধুমেহ থেকে তোমরা মনে রাখবে মেলিটাস, মানে মধুমেহ যে রোগটা সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, আর যেটা বহুমূত্র রোগ সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। তো এটা দিয়ে মনে রাখবে যে মধুমেহ যে রোগটা সেটা ইনসুলিনের জন্য হয়, সেটাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়, আর যেটা এডিএইচ হরমোনের জন্য হয় সেটাকে বলা হয়
ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন রোগে ওআরএস সেবন করা হয়? খুবই ইজি প্রশ্ন, ম্যালেরিয়া, হাম, যক্ষা, কলেরা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ওআরএস সেবন করা হয় কলেরা রোগ হলে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, গুটি বসন্তের ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, মামস ভাইরাস, রোটা ভাইরাস। এখানে সঠিক অপশন হয়ে যাবে বিয়েরটা, ভ্যারিওলা ভাইরাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, প্লেগ রোগের বাহক হলো মশা, র্যাট, ফ্লি, মাছি, বেলে মাছি। এখানে সঠিক অপশন হয়ে যাবে প্লেগ রোগের বাহক র্যাট ফ্লি। ঠিক আছে, প্লেগ ইঁদুরের দ্বারা ছড়ায়, সেজন্য র্যাট ফ্লি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি অসংক্রামিত মহামারী? ম্যালেরিয়া, যক্ষা, ডেঙ্গু, ডায়াবেটিস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অসংক্রামিত মহামারী, যেটা হয়ে যাবে ডায়াবেটিস। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সুস্থ মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? সিস্টোলিক চাপ মানে যেটা হচ্ছে কি আমাদের যে নিলয় রয়েছে, নিলয়ের সংকোচনকে সিস্টোলিক চাপ বলা হয়। তো এখানে দেখো চারটে অপশন রয়েছে, 120 mmHg, 130 mmHg, 100 mmHg, 180 mmHg। স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ হয় 120। এরপরে রয়েছে ডায়াস্টোলিক প্রেসার, সুস্থ মানুষের স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত হয়? এখানে যে সঠিক অপশন হবে এটা 80 mmHg হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোষের নানা উপাদান সংশ্লেষ এবং সঞ্চয় ক্ষরণে সাহায্য করে। গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকুল। এখানে কোষের ক্ষরণ মানেই সেটা হয়ে যাবে গলজি বস্তু। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন উদ্ভিদের বাষ্পমোচন রোধ করার জন্য পাতার আকৃতি ক্ষুদ্র হয়? বট, আম, ফণিমনসা, হাইড্রিলা। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, ফণিমনসা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন প্রাণী তার কুঁজের সাহায্যে অবস্থিত মানে কুঁজের মধ্যে অবস্থিত যে চর্বি তার বিপাক ঘটিয়ে জল উৎপন্ন করে? কচ্ছপ, মরুভূমির গিরগিটি, উট, ফ্রাইনোসোমা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উট, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি সামুদ্রিক অস্থি বিশিষ্ট মাছ? হাঙর, রুই, সার্ডিন, শঙ্কর। দেখো সামুদ্রিক মাছ বেশিরভাগ হয় তরুণাস্থি বিশিষ্ট, এর মধ্যে যেটা অস্থি বিশিষ্ট মাছ হবে সার্ডিন হয়ে যাবে, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া? খুবই যে প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি। এখানে মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস উপকারী ব্যাকটেরিয়া। বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এর জন্য টিটেনাস রোগ হয়, টিটেনাস রোগের অপর নাম লকজো, লকজো। নেক্সট প্রশ্ন নেক্সট অপশন রয়েছে দেখো, সালমোনেলা টাইফি এর জন্য টাইফয়েড জ্বর হয়, টাইফয়েড জ্বর। নেক্সট ভিব্রিও কলেরি এর জন্য কলেরা রোগ হয়। তো এই কারণে এগুলোকে তাহলে উপকারী ব্যাকটেরিয়া বলা যাবে না, উপকারী যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোনটি বহু নিউক্লিয়াস যুক্ত আদ্য প্রাণী? খুব ইজি প্রশ্ন, প্যারামেসিয়াম, ওপালিনা, অ্যামিবা, কোনোটাইনো। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বিটা হয়ে যাবে সঠিক আনসার, ওপালিনা। এটা বহু নিউক্লিয়াস যুক্ত আদ্য প্রাণী। মহাকাশ যানে বাতাসকে বিশুদ্ধ রাখতে কোন শৈবাল রাখা হয়? ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, ক্লোরেল্লা, ইউলোথিক্স। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, ক্লোরেল্লা। এরপরে গ্রাম নেগেটিভ আর খুবই ইজি, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে দেখো, গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য লক্ষ্য করলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান কম মাত্রায় থাকে, জটিল কোষপ্রাচীরযুক্ত ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না, অ্যান্টিবায়োটিক প্রতিরোধকমূলক। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এখানের মধ্যে যেটা হয়ে যাবে অপশন সি এরটা হয়ে যাবে, এরা ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না। গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য বলতে পারো, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা তারা ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে।
যেমন একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ ল্যাক্টোব্যাসিলাস বলতে পারো। ল্যাক্টোব্যাসিলাস কিন্তু এই ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে এবং ওর সাহায্যে আমরা দইয়ের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে সেটা এই ক্রিস্টাল বেগুনি ডাই দিয়ে কিন্তু পরীক্ষাটা করতে পারি। নেক্সট রয়েছে দেখো, অবিভাজিত ব্যাকটেরিয়াদের থাকে কোনটা? ড্যাশ ক্রোমোজোম থাকে এবং থাকতে পারে একটা অতিরিক্ত গোলাকৃতি ড্যাশ, যাকে প্লাজমিড বলা হয়। একটি আরএনএ একটি ডিএনএ, দুটি আরএনএ দুটি ডিএনএ, এখানে দুটো শূন্যস্থানে দুটো পূরণ হবে। তো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা। অবিভাজিত ব্যাকটেরিয়াদের একটাই ক্রোমোজোম থাকে এবং থাকতে পারে অতিরিক্ত একটা গোলাকার ডিএনএ, যাকে প্লাজমিড বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলে? ক্যাপসিড, ভিরিওয়েড, লিপোভাইরাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ভিরিয়ন বলা হয়। আর ভাইরাসের যে বাইরের আবরণীকে ক্যাপসিড বলা হয়। নেক্সট রয়েছে দেখো, কোনটি খাদ্য সংযোজ্য পদার্থ? ভাইরাসের প্রোটিন আবরণীকে ক্যাপসিড বলা হয়। কোনটি খাদ্য সংযোজ্য পদার্থ? আলু, আম, মুসুর, গোলমরিচ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা, খাদ্যের মধ্যে দেওয়া হয় এইগুলো। এরপরে রয়েছে দেখো, কোনটি উদ্ভিদের পুষ্টির মুখ্য উপাদান? কপার, মলিবডেনাম, পটাশিয়াম, লৌহ। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে দেখো অপশন সি এরটা, পটাশিয়াম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন ব্যাকটেরিয়া ব্যবহার করে কীটপতঙ্গ দমন করা যায়? স্ট্যাফাইলোকক্কাস, সিউডোমোনাস, রাইজোবিয়াম, ব্যাসিলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, ব্যাসিলাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মধুর মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন ই, ভিটামিন ডি, কে, ভিটামিন সি। এখানে যে সঠিক অপশন ডি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে, নিচের কোন শব্দ বা অক্ষরগুলি বেমানান? পেঁয়াজ, টমেটো, আলু, গাজর। এখানের মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা, কারণ টমেটো গাছের ফল আর এইগুলো পেঁয়াজ, আলু, গাজর এগুলো সব কিন্তু মাটির মধ্যে হয়। আলু যেমন একটা হচ্ছে গিয়ে গ্রন্থিকন্দ বলা হয়, গাজর মূল, আর পেঁয়াজ কন্দ বা বাল্ব। ঠিক আছে, এগুলো সব মাটির মধ্যে থেকে পাওয়া যায়। আর টমেটো কিন্তু ফল, সেই জন্য টমেটোটাকে বেমানান করা হয়েছে। এরপরে রয়েছে দেখো, জিকা ভাইরাসের উপস্থিতিতে প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা হয়ে যাবে, উগান্ডা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি পরিমাণে ফ্যাটের প্রয়োজন হয়? বর্ষা, গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল। এখানে যে সঠিক অপশন সি এরটা হয়ে যাবে, কারণ শীতকালে যেহেতু টেম্পারেচার কম থাকে সেজন্য আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য বেশি ফ্যাটের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? কোন খাবারের মধ্যে? মাখন, দুধ, লেটুস, মাছ। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা হয়ে যাবে, মাছ। মাছের মধ্যে বেশি প্রোটিন পাওয়া যায় এর মধ্যে। আর মাখনের মধ্যে ফ্যাট পাওয়া যায়, আর লেটুস এর মধ্যে প্রধানত ভিটামিন বেশি পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে দুধের মধ্যে শর্করা পাওয়া যায়, প্রোটিনও পাওয়া যায়। তো দুধের মধ্যে মেন শর্করা, ফ্যাট এগুলো পাওয়া যায়, কিছু ভিটামিনও পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো, দুধের মধ্যে প্রায় সমস্ত কিছুই অনেক কিছুই পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো, স্পঞ্জ কি? জীবাশ্ম, ছত্রাক, প্রাণী, উদ্ভিদ। এটা খুবই ইজি একটা প্রশ্ন। স্পঞ্জ এক ধরনের প্রাণী। স্পঞ্জ কিন্তু জীবাশ্মও নয়, উদ্ভিদও নয়, ছত্রাকও নয়, এটা প্রাণী। এর পরে রয়েছে দেখো, কোনটির অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা যায় না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম, ভিটামিন এ লোহা, ভিটামিন সি ক্যালসিয়াম, ভিটামিন সি লোহা। এখানে যে অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। ভিটামিন সি আর লোহার অভাবের জন্য কিন্তু আমরা দুধকে সুষম খাদ্য বলতে পারি না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত
মুরগির ব্রিডগুলির মধ্যে কোনটি ইংলিশ ব্রিড? অ্যানাকোনা, সাসেক্স, গগাস, প্লাইমাউথ রক। এখানে যে সঠিক অপশন বিটা হয়ে যাবে সাসেক্স। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি লোকাল হরমোন? এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, গ্যাস্ট্রিন। দেখো লোকাল হরমোন মানে যে হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে। হরমোন সাধারণত আমরা জানি উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে, রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় দূরে পৌঁছে গিয়ে তার টার্গেট স্থলে গিয়ে ক্রিয়া করে, কিন্তু যে হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে তাকে লোকাল হরমোন বলা হয়। লোকাল হরমোনের মধ্যে এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা। কিন্তু যেটা তোমার আরও লোকাল হরমোনের উদাহরণ যদি জানতে চাও, টেস্টোস্টেরনও কিন্তু একটা লোকাল হরমোন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? নলাকার গ্রন্থি, থলিবদ্ধ গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। নালীবিহীন বা অনাল গ্রন্থি বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থিকে, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় সেগুলো রক্তের মাধ্যমে মিশে গিয়ে তার ক্রিয়াস্থলে পৌঁছায়, কোনো নালিকার মাধ্যমে কিন্তু যায় না, সেজন্য এগুলো এর মধ্যে নালিকা নেই এই গ্রন্থিগুলির মধ্যে, এই জন্য এগুলোকে অনাল গ্রন্থি বলে। বহিঃক্ষরা গ্রন্থি সনাল গ্রন্থি হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বহিঃক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়। কোনগুলি সম্পূর্ণভাবে অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত? অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়, লালা গ্রন্থি, যকৃৎ। দেখো এই ফার্স্ট অপশানটাতে লালা গ্রন্থি রয়েছে, এটা কিন্তু লালা গ্রন্থি একটা কিন্তু এর মধ্যে পড়ে, বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে, সেজন্য এটা সঠিক আনসার হবে না। নেক্সট প্রশ্ন রয়েছে, নেক্সট অপশান রয়েছে পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়। নেক্সট রয়েছে লালা গ্রন্থি। দেখো লালা গ্রন্থি এই যেগুলোতে রয়েছে, লালা গ্রন্থি রয়েছে মানে বাদ হয়ে যাবে ওগুলো, তাহলে অপশান বিটা হয়ে যাবে এখানে। এইগুলো পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয় এগুলো সব কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রেনিন উৎপন্ন হয় কোথা থেকে? প্লীহা থেকে, যকৃৎ থেকে। এবারে নিচের অপশানগুলো দেখো, জাস্ট্রা গ্লোমেরুলাস কোষ থেকে, পাকস্থলী থেকে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা হয়ে যাবে, জাস্ট্রা গ্লোমেরুলার কোষ থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে, সংকটকালীন হরমোন কাকে বলা হয়? নিচের কোনটাকে বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। এখানে যে অপশন সি এরটা হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন। যখন আমাদের হঠাৎ করে কোনো ভয়, মানসিক আবেগ, দুশ্চিন্তা চলে আসে, তখন সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় বেশি পরিমাণে, সেজন্য অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, চিরহরিৎ বনে কি উদ্ভিদ দেখা যায় না? অশ্বত্থ, নিম, আম, সেগুন। এখানে অপশন সি এরটা হয়ে যাবে, অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পর্ণমোচী বনে কোন উদ্ভিদটি দেখা যায়? কৃষ্ণচূড়া, আম, পাইন, বট। এখানে সঠিক অপশন হয়ে যাবে পর্ণমোচী বনে দেখা যায়, অপশন এটা হয়ে যাবে কৃষ্ণচূড়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীর কম দূষণমুক্ত স্থান হলো সাহারা, থর মরুভূমি, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা আন্টার্কটিকা, কিন্তু বর্তমানে আন্টার্কটিকাতেও কিন্তু দূষণ হচ্ছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আজকের শেষ প্রশ্ন নয়, ক্যাটাগরি ওয়ানের শেষ প্রশ্ন, কোথায় কৃত্রিমভাবে জীব সংরক্ষণ করা হয় না? অ্যাকোরিয়ামে, চিড়িয়াখানায়, বায়োস্ফিয়ার রিজার্ভে, বোটানিক্যাল গার্ডেনে। এখানে সঠিক অপশন হয়ে যাবে দেখো, বলেছে কৃত্রিমভাবে জীব সংরক্ষণ করা হয় না, এটা হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ, কারণ বায়োস্ফিয়ার রিজার্ভ একটা ইনসিটু সংরক্ষণ। বাকি যে অপশনগুলো সব এক্সিটু সংরক্ষণের উদাহরণ রয়েছে, এইগুলোতে কৃত্রিমভাবেই জীবকে সংরক্ষণ করা হয়। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সহায়ক ব্যাপনে পরিবাহিত বস্তুর প্রকৃতি কিরকম হয়? এর দেখো অপশনগুলো রয়েছে, বহু সংখ্যক, সীমিত সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক, মাত্রাবিহীন। এখানে সঠিক অপশন হয়ে যাবে সীমিত সংখ্যক আর নির্দিষ্ট সংখ্যক। এগুলো সহায়ক ব্যাপনে পরিবাহিত বস্তু, মানে সহায়ক ব্যাপন খুব কম দেখা যায়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে কারণ এই ব্যাপনগুলোতে, সহায়ক ব্যাপনে তোমাদের যে সহায়ক প্রোটিন দরকার হয়, যে প্রোটিন অণুগুলোর সঙ্গে যুক্ত হয়ে মানে অন্যান্য পদার্থগুলো কোষের মধ্যে প্রবেশ করে, সেটাকেই বলা হয় সহায়ক ব্যাপন।
বা এটাকে ফ্যাসিলেটেড ডিফিউশন বলা হয় ইংলিশে। নেক্সট প্রশ্ন রয়েছে ইমবাইবেশন প্রক্রিয়ায় জল কোন কোন পদার্থ দ্বারা শোষিত হয়? কঠিন, কলোয়ীয়, নমনীয়, ফ্যাট জাতীয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে এ আর বি, কঠিন আর কলোয়ীয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনগুলি ভেদ্য পর্দা? ভেদ্য পর্দা মানে যে সমস্ত পর্দার মধ্যে দিয়ে সমস্ত বস্তু বা আয়ন অণু চলাচল করতে পারে তাদেরকে ভেদ্য পর্দা বলা হয়। ফিল্টার কাগজ, মাছের পটকা, উদ্ভিদের কোষ পর্দা, পার্চমেন্ট কাগজ। এখানে সঠিক অপশন হয়ে যাবে এই প্রশ্নটার অপশন এ আর সি হয়ে যাবে সঠিক আনসার, ফিল্টার কাগজ আর উদ্ভিদের কোষ পর্দা। নেক্সট রয়েছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক অণুগুলো চলাচল করতে পারে, সমস্ত পদার্থ চলাচল করতে পারে না। কিছু সিলেক্টিভ পদার্থ রয়েছে যেগুলো চলাচল করতে পারে, সেগুলোকে অর্ধভেদ্য পর্দা বলে। এর উদাহরণ রয়েছে, অপশনগুলো রয়েছে দেখো, রাবারের পর্দা, মাছের পটকা, ডিমের খোসার নিচের পর্দা, পার্চমেন্ট কাগজ। এখানে সঠিক অপশন হয়ে যাবে এই প্রশ্নটার অপশান সি আর ডি এরটা, ডিমের খোসার নিচের পর্দা আর পার্চমেন্ট কাগজ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে নিঃস্রাবণ দেখা যায়? কচু, বট, টমেটো, প্রাইমুলা। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, সি আর ডি, কচু, টমেটো, প্রাইমুলা, তিনটাই হবে। নিম্নলিখিত কোনগুলি বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ? ডিএনপি, এবিএ, এফএমএ, জিএ। দেখো এর মধ্যে এবিএ আর জিএ এই দুটো হরমোন, মানে অ্যাবসাইসিক অ্যাসিড আর জিব্রেলিক অ্যাসিড, এগুলো বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ নয়। অপশন যেগুলো সঠিক হয়ে যাবে এ আর সি হবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভ্রূণের রক্ত উৎপাদন হয় কোথায়? প্লীহাতে, যকৃতে, সমস্ত অস্থির মজ্জাতে, কেবল লোহিত অস্থি মজ্জাতে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি, সি তিনটাই হবে। প্লীহাতেও উৎপন্ন হয়, যকৃতেও উৎপন্ন হয়, সমস্ত অস্থির মজ্জাতে ভ্রূণের রক্ত উৎপাদন হয়। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় কিন্তু এই সমস্ত জায়গাতে রক্ত উৎপাদন হয়। আর পরিণত অবস্থায় কেবলমাত্র লোহিত যে অস্থি মজ্জাতে ভ্রূণের রক্ত উৎপাদন হয়। মানে পরিণত অবস্থায় ভ্রূণ যখন পরিণত হয় তখন অস্থি মজ্জাতে রক্ত উৎপাদন হয়। নেক্সট রয়েছে দেখো, প্লাজমা প্রোটিনের প্রধান কাজ। প্লাজমা প্রোটিনের প্রধান কাজ রক্তের চাপ, অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ, রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ, প্রোফন জাতীয় পদার্থ উৎপাদন, অ্যান্টিবডি উৎপাদন। এখানে সঠিক অপশন হয়ে যাবে প্লাজমা প্রোটিনের প্রধান কাজ অপশন এ, বি, সি হয়ে যাবে, রক্তের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ, প্রোফন জাতীয় পদার্থ আর রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ। নেক্সট রয়েছে দেখো, রক্ততঞ্চন কালে উৎপন্ন থ্রম্বিন কোন কোন কাজ করে? অধিক থ্রম্বিন উৎপাদন ঘটায়, হেপারিনকে সক্রিয় করে, ফ্যাক্টর 8কে ফ্যাক্টর এটা ফ্যাক্টর 13কে সক্রিয় করে, ফাইব্রিন তন্তু গঠনে সাহায্য করে। এই প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ হবে, অধিক থ্রম্বিন উৎপাদন ঘটায়, আর অপশন সি আর ডি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রক্ত সঞ্চারণের সময় কি করা উচিত? রক্ত সঞ্চালনের সময় কি করা উচিত? দাতা ও গ্রহীতা রক্তের পরিমাপ নির্ণয়, উভয়ের রক্তের শ্রেণী নির্ধারণ, RH নির্ধারণ, দাতা রক্তের জীবাণুর উপস্থিতি কিনা এটা নির্ধারণ। অপশন বি, সি, ডি হয়ে যাবে এগুলো। এরপরে রয়েছে পিতার রক্ত AB আর মাতার রক্ত বি শ্রেণীভুক্ত হলে সন্তানের রক্ত কোন কোন শ্রেণীভুক্ত হতে পারে? এখানে এটা একটা চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখে নেব। দেখো, পিতার রক্ত যদি AB হয় তার মধ্যে যে জিনোটাইপ থাকবে তার মধ্যে দুটো গ্যামেট আমরা পাবো, একটা IA আর IB। এটার সাথে যদি মায়ের এটাকে আমরা ক্রস করাই, মায়ের বি শ্রেণীভুক্ত রক্ত, বি শ্রেণীভুক্তের মধ্যে দু ধরনের গ্যামেট আমরা পাবো, IB আর IO। তো এইটাকে যদি আমরা ক্রস করাই, এখানে দেখো প্রথমে যেটা আসবে AB গ্রুপের রক্ত হবে, নেক্সট যেটা হবে দেখো বি গ্রুপের রক্ত হবে, নেক্সট A গ্রুপের রক্ত হবে, আর নেক্সট এটাও বি গ্রুপের রক্ত হবে। তো সেই জন্য এই যে IA, IO, IB, IO এগুলো A আর B, আর তাহলে এখানে A গ্রুপের রক্ত, B গ্রুপের রক্ত আর AB গ্রুপের রক্ত পাওয়া যাবে। সেজন্য অপশান A, B আর C হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, লসিকার গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটা?
খাদ্যরস শোষণ করে, কলারসে পৌঁছায়, দেহতাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, জীবাণুর জীবাণুর ধ্বংস সাধন করে, কলাকোষের গ্যাসীয় বস্তু পরিবহন করে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে লসিকার গুরুত্বপূর্ণ ভূমিকা, খাদ্যরস শোষণ করা, কলাকোষে পৌঁছানো, অপশন এরটা হয়ে যাবে। নেক্সট অপশন সি আর ডি এরটা হয়ে যাবে। দেহতাপ নিয়ন্ত্রণে লসিকা অংশগ্রহণ করে না। নেক্সট রয়েছে রক্ততঞ্চনে অংশগ্রহণকারী উপাদান, প্রথম বিন, ফাইব্রিনোজেন, সেরাটোনিন, থ্রোম্বোপ্লাস্টিন। এখানে অপশন এ, বি আর ডি এগুলো হবে। রোগ জীবাণু ধ্বংসকারী শ্বেত রক্তকণিকা, মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল। এখানে এ আর সি হয়ে যাবে সঠিক আনসার। তঞ্চন রোধক পদার্থ ফাইব্রিনোজেন, কোমারিন, সাইট্রেট, হেপারিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি সি ডি, কোমারিন, হেপারিন আর সাইট্রেট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এ শ্রেণীর রক্ত কোন কোন বিভাগকে রক্তদান করতে পারে? বি, এ বি ও। এখানে সঠিক অপশন হয়ে যাবে বি আর সি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা। এখানে সঠিক অপশন হয়ে যাবে এ আর ডি। নেক্সট, রক্তে প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যালবুমিন, অ্যামোনিয়া। এখানে যে দেখো বলেছে প্রোটিনবিহীন নাইট্রোজেন, অ্যালবুমিন একটা প্রোটিন, বাকিগুলো হয়ে যাবে সঠিক আনসার। এখানে প্রোটিনবিহীন যেহেতু বলেছে, ইউরিয়া, ক্রিয়েটিন, অ্যামোনিয়া। নেক্সট রয়েছে দেখো, দ্বিপত্র কপাটিকা কোনটাকে বলা হয়, মানে এর মধ্যে কোন অপশনগুলো সঠিক আনসার হয়ে যাবে? বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যস্থ কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যস্থ কপাটিকা, মাইট্রাল কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ হবে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যস্থ কপাটিকা আর মাইট্রাল কপাটিকা। এ আর সি হয়ে যাবে সঠিক আনসার। শিরার গঠনের সঠিক তথ্য হলো, অন্তঃস্তর পাতলা, স্থিতিস্থাপক তন্তুর পরিমাণ কম, কপাটিকা থাকে না, বহিঃস্তর সরু হয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ বি সি তিনটাই হবে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট এই এতগুলোই তোমাদের প্রশ্ন ছিল। তো এটা মোটামুটি 20খানা তোমরা দেখবে। এর মধ্যে 20খানা ক্যাটাগরি 2 এর প্রশ্ন ছিল আর ক্যাটাগরি 1 এর 40খানা প্রশ্ন, টোটাল 60খানা প্রশ্ন ছিল। তো আজকে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সেট থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ টপিকের ওপরেই যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোই তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো, পরীক্ষার আর কদিন বাকি আছে। তোমরা যারা এনএম জিএনএম 2024 বলে প্লেলিস্টটা দেখোনি, ওই প্লেলিস্টটা চেক করে নিতে পারো। ওখানে যে ভিডিওগুলো দেখলে তোমরা লাইফ সায়েন্স থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের লাইফ সায়েন্সের থেকে মানে লাইফ সায়েন্সের সমস্যা দূর হয়ে যাবে, এটাই আমি বলতে চাই। লাইফ সায়েন্সের থেকে যে ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নই তোমাদেরকে সব করানো হয়েছে এই এনএম জিএনএম 2024 বলে যে প্লেলিস্টটা করা হয়েছে, সেখানে প্রচুর প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ওই প্লেলিস্টটা যারা চেক করে নিতে পারো, প্লেলিস্টের ফুল সমস্ত ভিডিওগুলো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কয়েকদিন বাকি আছে পরীক্ষাকে, সেজন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আর এই পরীক্ষার জন্য মেন তোমাদেরকে বায়োলজিটাকেই টার্গেট করতে হবে। বায়োলজিতে যদি ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2তে ভালো নাম্বার তুলতে পারো তবে কিন্তু তোমরা পাস করে যাবে, এটা গ্যারেন্টি। কারণ বায়োলজিতে যদি ভালো নাম্বার তুলে না, বাকি সাবজেক্টগুলোতে মোটামুটি করে নাম্বার তুললে ভুল উত্তর যেন না হয় সেটার দিকে খেয়াল রাখবে। ভুল উত্তর হলে তুমি যে নাম্বার বায়োলজি থেকে তুলতে পারলে হয়তো অন্য জায়গায় গিয়ে অন্য পোর্শনে গিয়ে ভুল উত্তর দিয়ে সেগুলো সব নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে। সেই জন্য নেগেটিভ মার্কিংয়ে যাতে না যায়, ভুল উত্তর দেবে না, কিন্তু যতগুলো দেবে সঠিক আনসার দিয়ে আসার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।